সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একটি অফিসার্স অ্যাড্রেস নিয়ে বেশ আলোচনা হচ্ছে, যদিও আইএসপিআর থেকে ফরমালি কোনো কিছু গণমাধ্যমকে জানানো হয়নি। পাশাপাশি ইশরাক হোসেনের মেয়র পদে বসা না বসা নিয়ে যে একটা তুমুল সংঘাতময় পরিস্থিতি, এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সরকার নতুন কোনো চাপে পড়তে যাচ্ছে কিনা এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। সাংবাদিক এম এ আজিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আপনার কি মনে হয় যা কিছু গত 2 দিনে ঘটলো বা 3 দিন ধরে ঘটছে, সরকার কি নতুন ভয়ঙ্কর কোনো চাপে পড়েছে, নাকি সরকার তার যে চিন্তা ভাবনা সেভাবেই এগিয়ে যাবে? আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। সেনা প্রধান যে অ্যাড্রেস করেছে সারা বাংলাদেশে সকল ক্যান্টনমেন্টের অফিসার যুক্ত হয়েছিল, সেখানে তিনি শুরুতেই বলেছেন সারা দেশে অরাজকতা শুরু হয়েছে। অর্থাৎ তিনি বলেছেন এই দেশের সব বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়ে গেছে। আপনি জানেন যে এটা আমি বলছি 9 বছরে 250টা আন্দোলন হয়েছে এবং সব মব জাস্টিস আকারে। সব আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এই ছাত্ররা বা এনসিপি বলতে পারেন। কোর্ট রায় দিল, নির্বাচন কমিশন আপনার ইশরাক হোসেনের মেয়র হিসেবে প্রজ্ঞাপন জারি করলো। এটা এলজিআরডি উপদেষ্টা মানেন না। তিনি বললেন 10 দফা দিলেন যে 10 দফা অনিয়ম। সেখানে অনিয়ম কিছু পাওয়া যায় না। আমার কথা হচ্ছে যে কোর্টের উপরে তো, আদালতের উপরে তো কিছু নাই, উচ্চ আদালতের উপরে তো কিছু নাই। অর্থাৎ এই নির্বাচন কমিশন একমাত্র উচ্চ আদালতের কাছে দায়বদ্ধ। এলজিআরডি মিনিস্ট্রিকে শুধু প্রজ্ঞাপন জারিয়ে দিয়ে করেছে, কিন্তু এলজিআরডি মিনিস্ট্রিকে ওথ নেওয়ার কথা, কিন্তু জি। আপনার নির্বাচন কমিশনকে এলজিআরটি উপদেষ্টা বা এলজিআরটি মিনিস্ট্রি চ্যালেঞ্জ করার কোনো সুযোগ নাই। তার যদি আপনার রায়ে যদি অসন্তুষ্ট হয় তাহলে আদালতেই তাকে ফিরে যেতে যাওয়া উচিত ছিল। সুতরাং এদিকে এলজিআরটি উপদেষ্টা আপনার সিটি কর্পোরেশন অফিস কিন্তু দখল করে রেখেছে। এখন আবার দখল যাইতে পারছে না, কারণ ঢাকাবাসী, উত্তর দক্ষিণ সিটি ঢাকাবাসী ইশরাক হোসেনকে মেয়র মেয়র হিসাবে ওথ নেওয়া চায় এবং দায়িত্ব নিতে বলে। আপনার এদিকে করিডোরের ব্যাপারে আপনি দেখেন, করিডোর একটা জাতীয় ইস্যু। সেখানে আপনার করিডোর যখন দিচ্ছেন, সেনা বাহিনী হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, তারা জানে না, কিছু জানে না। অথচ আপনার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলছেন যে আর্মি, খলিলুর রহমান সাহেব, যে আর্মির সাথে বিস্তারিত আলোচনা হয়েছে। আসলে তো কোনো আলোচনা হয় নাই, কারণ আর্মি চিফ এই যে বক্তৃতা দিয়েছে সেখানে পরিষ্কার ভাবে বলেছে যে আর্মিকে, সেনাবাহিনীকে অন্ধকারে রেখে সকল জাতীয় ইস্যুকে হস্তক্ষেপ করা হচ্ছে। কিন্তু আহ যারা বলছেন যে সেনাবাহিনী কেন সরকারের কাজে হস্তক্ষেপ করবে, তাদের এই কথার কি কোনো ভিত্তি আছে? না, দেখেন, তারা, আমি বলবো যে কিছু মাস মিডিয়া বাইরের থেকে কথা বলতেছে, ইতিমধ্যে শুরু করছে। হ্যাঁ, এখন আপনি বলেন একটা অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকার 5ই আগস্টে যে গণঅভ্যুত্থান ঘটলো সেখানে সেনাবাহিনীকেও ডেকেছিল, সেনাবাহিনী যেভাবে আপনার এই গণঅভ্যুত্থানকে সমর্থন দেয় এবং শেষ পর্যন্ত 5ই আগস্টে পরিবর্তন ঘটে। এখন দেশে যে অরাজক অবস্থা, তো সেনাবাহিনী তো এই অবস্থায় চুপ থাকতে পারে না। সুতরাং সেনাবাহিনী দেশে যাতে এই বিশৃঙ্খল অবস্থা একটা স্বস্তিজনক অবস্থায় ফিরে আসে, এটা তো এই দেশের জনগণ চায়। যে এই দেশে এখন যেই সরকার তো চালাতে পারছে না। আপনি দেখেন করিডোর দিচ্ছে, বন্দর দিচ্ছে, আবার দেখেন আপনার ওই বললো না, এই 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 নিরাপত্তা উপদেষ্টা, আপনার হাই রিপ্রেজেন্টেটিভ, তিনি বললেন না 1800 জন অলরেডি রোহিঙ্গা ইয়ার মায়ানমারে যাবে, ফিরে যাবে, কিন্তু ফাইনালি হুম। এখন বলে যে পরিস্থিতি সেরকম নাই। আরে ওখানে যে আরাকানে যে বৌদ্ধ আছে, বৌদ্ধরা তো রোহিঙ্গার বিরুদ্ধে। আর এখানে আর্মি করিডোর বানাবেন, ওখানে তো করিডোর বানাবেন বলতে মানবিক করিডোর। এবং এই যে আপনার এই যে নিরাপত্তা উপদেষ্টা বললো যে আসলে এটা করিডোর না, প্যাসেজ। প্যাসেজ পৃথিবীতে যত জায়গায় এই ধরনের করিডোর বা প্যাসেজ দিয়েছে
সব জায়গায় সেই দেশ শেষ পর্যন্ত আর্মি দখলে চলে গেছে। সুতরাং আমরা এই করিডোর আমরা দিতে পারবো না। অন্তর্বর্তীকালীন সরকার কোন রাজনৈতিক দল কোন স্টেক হোল্ডারের সাথে, যেমন আর্মি, আপনি যখনই করিডোর দিবেন ওখানে তো আর্মি পাহারা দিতে হবে। তা আর্মি তো জানে না কিছু, আর্মিতে তো আর্মি বলবে না। আর স্বাধীনতা সার্বভৌমত্ব একটা অংশ একজনের সাথে এগ্রিমেন্ট করে দিয়ে দিবেন, তা আর্মি কথা বলবে না? হ্যাঁ, অবশ্যই বলবে। এবং সেই জন্য এই দেশে দেশকে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে সেনাবাহিনী আমি মনে হয় যে সঠিক কাজটি করেছে। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের কোন জাতীয় ইস্যুতে এইভাবে এগ্রিমেন্ট করা বা অন্য পোর্ট বন্দর করিডোর এগুলো দিয়ে দেওয়ার এখতিয়ার তাদের নাই। বন্দর ইস্যুতেও কথা বলেছেন। তিনি বলেছেন যাই কিছু ঘটুক না কেন, সব স্টেক হোল্ডারের সঙ্গে আলোচনা করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসে সিদ্ধান্ত নিতে হবে, এবং রাজনৈতিক দলগুলো সে কথা বলে আসছে। আপনার কি মনে হয় যে সেনাপ্রধানের এই বক্তব্যের পরে সরকার সঠিক পথে হাঁটবে? না, হাঁটবে না। কারণ আমি এটাকে বলি আন্তর্জাতিক সরকার। কারণ আচ্ছা। এই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি 4টা দেশের নাগরিক। এবং এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সহযোগী 17 জন বিদেশি নাগরিক আছে। অর্থাৎ এরা সব বিদেশের স্বার্থ রক্ষা করবে, দেশের স্বার্থ রক্ষা এই সরকার আর করছে না। এই দেশে আপনি খেয়াল করে দেখেন, ক্লাস 8 থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত ছাত্ররা এই আন্দোলন সংগ্রামে আছে। এবং তারা মব জাস্টিস সব জায়গায় শক্তি প্রয়োগ করতেছে, এবং ইউনূস সাহেব সেটা দাবি মেনে নিচ্ছে। এই কারণে এই ছাত্ররা দেখেন, এই জেনারেশন গ্যাপ 7টা 8টা ব্যাচ এই বিজ্ঞানের যুগে কোন লেখাপড়ার দিকে একবারও তিনি বলেন নাই বাবারা তোমরা লেখাপড়াও করো, তোমরা সরকারও দেখভাল করো, প্রেশার গ্রুপ হিসেবে তো না, লেখাপড়া না, বলে উদ্যোক্তা হও, ব্যবসায়ী হইতে বলে, উদ্যোক্তা হও। আপনি বলছেন যে সরকার সে পথে হাঁটবে না, এবং তার লক্ষণও আমরা দেখেছি। এর আগে সেনাপ্রধান 25শে ফেব্রুয়ারি তো বক্তব্য দিয়েছিলেন। তিনি ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছিলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলেছিলেন। তিনি সবাইকে সতর্ক করে দিয়েছিলেন যে নিজেরা নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকি মুখে পড়তে পারে। তারপর আমরা দেখলাম যে ছাত্ররাও সেনাবাহিনীকে আক্রমণ করে কথা বলছিল, আর সরকার তার নিজের মতো করে কাজ করে যাচ্ছিল। সেনা প্রধানের এই বক্তব্যের পরেও যদি আমাদের বোধোদয় না হয়, তাহলে কি হতে পারে? না, এটার দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের, ছাত্রদেরকে শান্ত রাখা। আর্মিকে একটু একটু ট্রেনিং কোন সময় কাউকে চুমু খাওয়ার জন্য দেওয়া হয় না। আপনি দেখেন শ্রমিকরা আন্দোলন করছিল, সেটাকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব ছিল পুলিশের। পুলিশ অসংগঠিত ছিল, তখন আর্মি নিয়োগ করছিল। আর্মি কিন্তু শ্রমিক গুলি করে মেরে ফেলছে। এখন যে এই যে বিশেষ করে পাটোয়ারি সাহেব আরো একবার ধমক দিছে যে সেনানিবাস ঘেরাও করা হবে, সেদিন আমি বলেছিলাম যান ঘেরাও করতে। আর্মির অর্থাৎ সেনাবাহিনীকে চুমু খাওয়ার জন্য ট্রেনিং দেওয়া হয় না, মানুষ হত্যা করার জন্য ট্রেনিং দেওয়া হয়। এবং আপনি এই ডিসেম্বরের ভিতরে যদি নির্বাচন না দেয় তাহলে কিন্তু অবশ্যই এই সরকারের পতন ঘটবে, এটা আমি নিশ্চিত। কারণ তখন অবশ্যই দেখবেন যে সেনাবাহিনী নির্বাচন করিয়ে দিবে। সুতরাং এটা হুঁশিয়ার হওয়া দরকার। আমি মনে করি দেশে এই পরিস্থিতিতে সেনাবাহিনী উপযুক্ত সময়ে উপযুক্ত ব্যবস্থা দিয়েছে, এবং সরকারের হুঁশ হওয়া উচিত। এখনই দ্রুত ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিয়ে দিলে আমার মনে হয় দেশ জাতিকে সেভ করতে পারবে এবং গণতান্ত্রিক পথে আমরা হাঁটতে পারবো। এটা ইউনূস সাহেব এটা করছে না। কারণ হচ্ছে যে সবাই, আমার ধারণা, এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা গ্রুপ আছে যারা আজকে বিশ্বের পরাশক্তিগুলোর স্বার্থ রক্ষার্থে এরকম একটা গোলযোগপূর্ণ অবস্থার সৃষ্টি করছে। আর ছাত্ররা তো ছাত্রই ছাত্ররা তাদের অনেক সময় অবুঝের মতো দেখেন, প্রত্যেকটা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রত্যেকটা মিনিস্ট্রিতে ছাত্র বসায় দিছে। আপনার প্রত্যেকটা জায়গায় এই ছাত্র দেখেন, জি। 52 সাল থেকে 24 সাল পর্যন্ত আপনার এই যে যত আন্দোলন, সব আন্দোলনে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে। কোন বলেন 24 সালে ছাত্রদের মতো এত বিতর্কিত কেউ হয়নি। যে বিতর্কিত এবং ছাত্র, আমরা প্রত্যাশা করেছিলাম জাতিটা রাইট পথে পরিচালিত হবে, কিন্তু এই এই ছাত্ররা কিন্তু ছাত্রদের সংগঠন এনসিপি ছোট হতে থাকতেছে। আলটিমেটলি নির্বাচন পিছানোর উদ্দেশ্য হচ্ছে
তারা যাতে সংগঠিত হতে পারে। কিন্তু তারা আরো ছোট হতে হতে নিজেরা দেখবেন বিলুপ্ত হয়ে যাবে। আমি আপনার কথার একটা কারেকশন আমি ঠিক দিব না, বোধহয় আপনি কথাটা অসমাপ্ত রেখেছেন। সেনাবাহিনীকে তো ট্রেনিং দেওয়া হয় শুধুমাত্র মানুষ হত্যার জন্য না, মানুষের জীবন উদ্ধারের জন্য ট্রেনিং দেওয়া হয়, না, এমনটাই তো বলতে ঠিক আছে, চাচ্ছেন? জি। আমি জি, হ্যাঁ। এমনটাই বলতে চাচ্ছিলাম। অর্থাৎ জি। ক্রাইসিসে, যে কোনো ক্রাইসিসে আপনার সেনাবাহিনী আপনার আমাদের সব সময় জাতির পক্ষে দাঁড়াবে, এটি দাঁড়াবে। রাইট। আমি বলছি, যখন আপনি সেনানিবাস ঘেরাও করতে যাবেন, তখন কি আপনাকে চুমু খাবে নাকি সেনাবাহিনী? সেনাবাহিনী তখন কি করবে? আপনার সেনাবাহিনী যদি আক্রমণ করেন, তাহলে তো আপনার রক্ষা থাকবে না। এটা হিসাব করে কথা বলতে হবে। তারা তো এখন রাজনৈতিক দল করছে, এনসিপি। রাজনীতিবিদের মতো বক্তব্য রাখতে হবে, কতটুকু বক্তব্য রাখতে পারে এবং কতটুকু পরিমাপ পরিমাপ করে কথা বলতে হবে। তারা নিজেদের সরকার, ইউনূস সাহেব নিজেরা বলছে ছাত্র আমাকে নিয়োগ দিয়েছে। এখন ইলেকশন, এই এই নির্বাচন কমিশন নিয়োগ দিয়েছে তারা। তাদের তিনজন ছাত্র উপদেষ্টা থাকা অবস্থায় নির্বাচন কমিশন নিয়োগ দিয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নিয়োগ দিয়েছে। এখন তাদের খুশি হয়েছে, তাদের পছন্দ হয় নাই। যখন 11 তারিখে, 11 মেতে যখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলো, তখন কিন্তু খুশি হয়েছে। এখন প্রশ্ন আসছে, এখনো পছন্দ হয় না। এখন যখন ইচ্ছা করছেন, তখন বলে যে আদালতের রায়, আপনি আদালত রাখবেন না, আইনের শাসন রাখবেন না, হ্যাঁ, সুশাসন রাখবেন না, গণতন্ত্র রাখবেন না, সব কি মব জাস্টিস করে আপনি সব আদায় করে নেবেন? এইখানে এই সময় দরকার। যেহেতু মব জাস্টিস তো আমি করতে পারবো না, অবশ্যই মব জাস্টিস ঠেকাইতে আর্মিরই দরকার। কারণ 5ই আগস্টের পরিবর্তনের সময় আর্মির রোল ছিল, পজিটিভ রোল ছিল। এখনো দেশ রক্ষার্থে আর্মির পজিটিভ রোল থাকতে হবে। ইশরাক হোসেনের বিষয় যেটা বলছিলেন, আমি শুরুতে যে বিষয় দুটো উল্লেখ করছিলাম, সেনা প্রধানের বক্তব্য এবং ইশরাক হোসেনের যে আন্দোলন, সব মিলিয়ে আপনার কি মনে হয় সরকার চাপ অনুভব করছে না? যেহেতু আপনি বলেই দিয়েছেন যে সরকার তার পথে হাঁটবে, এবং আমাদেরও সেটি মনে হয় যে সেনা প্রধানের 25 ফেব্রুয়ারির বক্তব্য বা তার পরবর্তীতে করিডোর নিয়ে যে আলোচনা আমরা দেখলাম, যে মঙ্গলবার রাতে তিন বাহিনী প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠকে বসেছিলেন, যদিও বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে যে আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত কমিটির বৈঠক, আহ আসলে সে সব কিছুই না। কিন্তু এরপরও কেন সেনাবাহিনীর পালস, জনগণের পালস সরকার বোঝার চেষ্টা করছে না? এবং আমরা বুধবারও দেখলাম যে ছাত্রদের সমন্বয়ে যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটির ইসি ঘেরাও, এবং সেখানেও এক ধরনের মবের সিচুয়েশন তৈরি করা হচ্ছিল, ব্যারিকেড ভেঙে মানে সরিয়ে নির্বাচন কমিশন প্রধান প্রধান ফটকের সামনে গিয়ে অবস্থান করা, এসব। এই জন্য তো আর্মি চিফ বলে দিচ্ছে যে আর কোন মব ভায়োলেন্স সহ্য করা হবে না, ফুল স্টপ। এটা বোঝা উচিত, বোঝা উচিত। ডক্টর মোহাম্মদ ইউনূস এই ছাত্রদেরকে আর ব্যবহার করতে পারবে না। ব্যবহার করতে হলে এই দেশে কিন্তু আমি বলতেছি রক্তক্ষয়ী সংঘর্ষ অনিবার্য। সুতরাং উনি ভালাই ভালাই নির্বাচন ডিসেম্বরে দিয়ে দিক, রোডম্যাপ ঘোষণা করে দিক, দেশে স্বস্তি ফিরে আসুক, শান্তি ফিরে আসুক। বল প্রয়োগ করে দেশে শান্তি ফিরে আনুক, এটা আমরা চাই না। কারণ 5ই আগস্টে ছাত্র জনতা জীবন দিয়েছে গণতন্ত্রের জন্য, আইনের মানবিক একটা বাংলাদেশের জন্য, আইনের শাসন সুশাসনের জন্য। আমরা সেটা ফিরে পেতে চাই। সুতরাং আমি চাই না যে এই মব জাস্টিস বন্ধ করার জন্য কোনো শক্তি প্রয়োগ করা হোক। যেখানে মঙ্গলবার রাতে বৈঠক হলো, বুধবার দুপুরে এসে নিরাপত্তা উপদেষ্টা সংবাদ সম্মেলন করলেন, করিডোর ইস্যুতে তাদের অবস্থান জানিয়ে দিলেন। যদিও কণ্ঠস্বর একটু নরম দেখলাম আমরা, তারপরও করিডোরের বিষয়ে তারা মোটামুটি একটি বিষয় সিদ্ধান্ত নিয়েই আছে। এটি ছাড়া কি তাদের কোনো বিশেষ ক্ষতি হবে এটি না দিলে? না, বিষয়টা হচ্ছে যে হয়তো তারা, এটা তো আমরা জানি না পর্দার অন্তরালে কোথায় কি কথা দিছে, যে আমাকে সরকারে রাখা 5 বছর, 10 বছর। একবার স্লোগান উঠছে না যে প্রধান উপদেষ্টা হেঁটে গেলে, অনেক উপদেষ্টা হেঁটে গেলেও পাশ দিয়ে বলে 5 বছর চাই, আজীবন চাই। এখন কিন্তু সমালোচনার কারণে এটা বন্ধ হয়েছে। তো সুতরাং তাদের, আমার মনে হচ্ছে চেয়ারের আকাঙ্ক্ষাটা এত বেশি। আর ডক্টর মোহাম্মদ ইউনূস তো সারা বাংলাদেশকে একটা ব্যবসার কেন্দ্র বানা দিচ্ছে, এই দেশটাকে। সুতরাং এখানে সে সহজে ক্ষমতা ছাড়তে চাচ্ছে না। আপনি দেখেন, তার আপনার গ্রামীণ ব্যাংক,
এমডি আইনে আছে 60 বছরের রিটায়ারমেন্ট, অথচ উনি ওটা এমডি থাকবেন। তাকে কিন্তু ফ্যাসিস্ট সরকার উপদেষ্টা বানাতে চাইছিল শেখ হাসিনা, না ওটা না, তার এমডি থাকতে হবে। শেষ পর্যন্ত তাকে সে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে, সে জিততে পারে নাই। এটা তো সত্য, সে থাকতে চাইবে কেন? এবারেও সে ক্ষমতায়, আপনার সারা দেশে স্টারলিং টিঙ্ক এনে সব ব্যবসা বাণিজ্য করতেছে। সে এইটা একটা ব্যবসা কেন্দ্র বানাচ্ছে এবং বিশ্বের কাছে দেখাতে চায় যে আমি ভিন্ন একটা দেশ গড়ে তুলতেছি। কিন্তু এইটা আমার মনে হয় যে অনাচার সে শুরু করে দিছে, এবং দেশটার ভিতরে যে বিরোধ, আপনি দেখেন আগে এই সরকারটা তো সব রাজনৈতিক দল জনতার সরকার ছিল, একমাত্র আওয়ামী লীগ ছাড়া। এখন দেখেন সবাই বেসুরো কথা বলে। এখন এদের ভিতরে ঐক্য ভেঙে দিচ্ছে সে ক্ষমতায় থাকার জন্য। হয় সংস্কারের নামে খালি ডিলে করতেছে, ডিলে করতেছে এবং ঐক্য ভেঙে দিচ্ছে। সুতরাং আমার মনে হয় যে সে ডিসেম্বরে এখন রোডম্যাপ দিয়ে নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে দিক। আর না হলে যেভাবেই হোক না কেন এই দেশ বাঁচানোর জন্য তার উপরে শক্তি প্রয়োগ করা দরকার, এবং সেটা সেনাবাহিনী আজকে ওয়ার্নিং দিয়ে দিছে। এবং ডিসেম্বরের ভিতরে নির্বাচন না দিলে আপনি লক্ষ্য করবেন এই দেশের চেহারা পাল্টে পাল্টে যাবে। এবং 3 তারিখে আপনার যে বুধবারের দিন যে তিন বাহিনীর চিফের সাথে আপনার আপনার প্রধান উপদেষ্টা দেখা করেছিল, সেখানে কিন্তু সমাধান হয় নাই, সেখানে অবশ্যই টের পাইছে। এই জন্যই কিন্তু এই যে আপনার খলিলুর রহমান সাহেবের সুর নরম হয়েছে, যে এখন ইচ্ছা করেই করিডোর দিয়ে ফেলবে চুপে চুপে, তলে তলে আরাকান আর্মির সাথে। আর তারা কি করছে বলেন? করিডোর দিবে, আরাকান আর্মির সাথে তারা চায় নাই। আবার সামরিক জান্তা কিন্তু ঠিকই ঠিকই কিন্তু আপত্তি দিয়েছে, লিখিত আপত্তি দিয়েছে যে তাদেরকে এই করিডোর দেওয়া যাবে না। আরে তাদের সাথে যুদ্ধ হচ্ছে, এখানে চীন ইনভলভ, এখানে ভারত ইনভলভ, এখানে আমেরিকা ঢুকতে চাচ্ছে। আপনি মানবিক সাহায্য দিবেন, আপনি এয়ার ড্রপ করে দেন, আপনি সমুদ্র পথে দেন, চীনের মাধ্যমে দেন, ভারত দিয়ে দেন, বহু জায়গা তো আছে। আপনি কেন বাংলাদেশকে পছন্দ করেন? বাংলাদেশে এমনি তো 8 কোটি রোহিঙ্গা আসছে, প্রতি মাসে আরো 6,000 করে আসতেছে, এবং এটা বাচ্চা দিয়ে 12 কোটি হয়ে গেছে। আমাদের দেশ ঘনবসতি দেশ। এবং এছাড়া আপনি খেয়াল করে দেখেন, সেই চিটাগাং থেকে হিলট্যাক্স থেকে শুরু করে শেরপুর পর্যন্ত সব পাহাড়ি অঞ্চলে সনাতনী ধর্মের লোক সব খ্রিস্টান বানায় ফেলতেছে। এই জন্য ভবিষ্যৎ প্ল্যান আছে আপনার আরাকান, আমাদের 3 হিল ডিস্ট্রিক্ট, তিব্বত, মিজোরাম, এইসব মিলে একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করার। এখন সেই ট্র্যাপে এখানে এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আমেরিকান সিটিজেন বেশি। সুতরাং তারা বোধহয়, আমার মনে হয় এই পরাশক্তির এই ট্র্যাপে পড়ছে, এবং তারা এই করিডোর দিচ্ছে। এবং আপনি দেখেন মিশর, সিরিয়া, আপনার ইরাকে নো ফ্লাই জোন, হ্যাঁ, সব জায়গায় যে সব জায়গায় করিডোর দিচ্ছে, সব জায়গায় কিন্তু আপনি আর্মি আসবে। আপনি দেখেন আপনার আপনার এয়ারপোর্ট, ইয়ার আপনার আমাদের পোর্ট দিচ্ছে, পোর্টের পাশে জায়গা নাই। পোর্ট কি করবে? ওটা তো আধুনিক পোর্ট। আপনি নিজে করেন বিদেশে, হ্যাঁ পোর্ট দিবেন, কিন্তু আপনি কোন স্টেক হোল্ডারের সাথে কথা বলবেন না। অন্তর্বর্তীকালীন সরকার, আপনার কিন্তু জাতীয় ইস্যুতে আপনি সিদ্ধান্ত নেবেন কি করে? আপনি বলেন যে আপনি এক্সিকিউটিভ দায়িত্ব, ডে টু ডে অ্যাফেয়ার্স চালাবেন। আপনি দেখেন প্রেস সেক্রেটারি, আপনি দেখেন কিভাবে এসে, মানে দেশের মালিক, আপনি আপনি তার মুখে কোনোদিন হাসি দেখেছেন? কোন ডেরার ভিতরে ছিল, গুহার ভিতরে ছিল, আসছে, কোনোদিন হাসিয়ে কথা বলে না, একটা হাসি তার চোখে দেখেন নাই। আপনি দেখবেন এই ডিসেম্বরের নির্বাচন না হলে এই সরকারের পতন ঘটবে, এবং এই লোক, এই প্রেস সেক্রেটারি দেশে থাকবে না, ওই ইউনুস সাহেব নিয়ে ভেঙে যাবে, আপনি দেখবেন। তো সুতরাং আমি বলবো এখনো সময় আছে, দেশটা নির্বাচন দিক, এখনো রাজনীতিবিদ দেশ চালাবে, গণতান্ত্রিক পথটা সুগম করুক, এটা ইউনুসের বুদ্ধি ধন্যবাদ। হোক। অনেক ধন্যবাদ সাংবাদিক এম এ আজিজ আপনাকে। দর্শক শেষ করছি।